মেঝে দেখুন কি সুন্দর আলপনা দেয়া, পেন্ট করা। স্বামীজি ও সারদা মায়ের এটা শয়নকক্ষ, এটা আটপুরের দ্বিতল। এখন আমি বর্ধমান থেকে 9:14 কট লাইন লোকালে উঠে বসেছি। আমি যাব কামারকুণ্ডু, কিন্তু আমার আজকে মেন গন্তব্য আটপুর। এই কট লাইনে দেখুন বৃষ্টি হয়েছে আর চাষবাস হচ্ছে, সুন্দর সবুজ প্রকৃতি। একদম কংক্রিটের দেয়াল থেকে যখন বাইরে বেরিয়ে এসে এই সবুজ প্রকৃতি দেখবেন, শরীর মন সব কিন্তু জুড়িয়ে যাবে একদম। কামারকুণ্ডু স্টেশনে এসেছি, এবার এখান থেকে যাব হরিপাল। এবার হরিপালে এসে নামলাম, ট্রেন দাঁড়িয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এগিয়ে গিয়ে আমাকে ডান দিকে যেতে হবে, লাইন ক্রস করে আমি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। এদিকে চলে যাচ্ছি 1 নম্বরে, ওখানে ট্রেকার দাঁড়িয়ে আছে, দেখি ওখানে ট্রেকার পাই কিনা। ট্রেন ছেড়ে চলে গেল, এখানে ট্রেন দাঁড়িয়ে আছে এখনো। হরিপাল স্টেশনে নামলাম। এবার এগিয়ে যাব। লাইন ক্রস করে বাস স্ট্যান্ডে আমি চলে এলাম। এখানে বাস আর ট্রেকার দুটোই দাঁড়িয়ে আছে। 9 নম্বর বাস দাঁড়িয়ে আছে, এটা যাবে। 9 নম্বর বাস যায়, 9 নম্বর বাসেও যেতে পারি। এবার এই ট্রেকারগুলো লোক না হওয়া অবধি ছাড়বে না, আমি বাসে উঠেই বসছি। বাসে উঠে 9 নম্বর বাসে উঠেই বসলাম। আর এটা 12টা বাজতে 10-এ ছাড়লো। এখানে একটা জিনিস অদ্ভুত লাগলো, ট্রেকার আর বাস একসাথেই ছাড়ছে, আর যার ফলে কি হচ্ছে, অনেকটা সময় গ্যাপ থাকে, কোনো গাড়ি আপনি পাবেন না। যাই হোক, এখানে কিন্তু পাট চাষ দেখছি বেশি হচ্ছে। সামনেই ধনেখালি, সেই ধনেখালির তাঁত আছে, এখানেও তাঁত হয়, যার জন্য এখানে এটা বেশি দেখা যাচ্ছে পাট চাষ। এছাড়াও তো সবজি চাষ বা অন্যান্য চাষবাসও এখানে রয়েছে। আর বাসটা ফাঁকা ফাঁকাই রয়েছে, ভালোই লাগছে বাসে করে যেতে। এই ঘরটা দিয়েছে, ডাবল বেডের ঘর, কিন্তু এখানে আমি একা থাকছি। এখানে ওই জন্য বিছানার সাথে বালিশ আর চাদর দিয়েছে। এখানে একটা বালিশ আছে, বালিশ রয়েছে, কিন্তু চাদর দেয়নি, যেহেতু এখানে আর কেউ থাকবে না আর কি। আর এখানে মশারি রয়েছে, জানলা, এখানেও মশারি রয়েছে, ভালোই। একটা টুল রয়েছে এখানে, মেঝেতেও দারুণ। আর এখানে একটা টেবিল রয়েছে, জাগ রয়েছে জলের। এই হচ্ছে ঘর। এইটা বাথরুম, উপরে গিজার, এদিকে জামা কাপড় রাখার র্যাক, এটা আয়না, এখানে একটা বেসিন, এখানে দুটো বালতি, মগ আর বসার টুল আছে চান করার জন্য, আর একটা মগ উপরে দেয়া রয়েছে। বাথরুমের মেঝে মার্বেল, সাদা মার্বেল, আর ঘরের মেঝে কিন্তু এগুলো টাইলস, একদম নতুন ঝাঁ চকচকে, একদম গেস্ট হাউস, রামভবন। এটা ডাইনিং হল, বিকেল 4টের সময় চা আর 2টো বিস্কুট দেয়া হচ্ছে। আমরা এখানে থাকতে এসেছি, 3 দিন থাকবো। এটা আটপুর রামকৃষ্ণ মঠের ডাইনিং হল। আমরা এসেছি হরিপাল থেকে আটপুরে এলাম, এসে এই মঠে আমরা উঠেছি, এটা তার ডাইনিং হল। চারিদিকটা ঘুরে দেখালাম। এবার বাইরে বেরিয়ে, হল থেকে বাইরে বেরিয়ে এখানে কিন্তু কল আছে, সেই কলে কিন্তু আপনাকে বাসনটা ধুয়ে দিতে হবে। ডাইনিংয়ের বাইরে চটি খুলে রাখতে হচ্ছে, এখান দিয়ে নিচে নামার সিঁড়ি এটা, আর সামনে মুখোমুখি ওটা কিন্তু কিচেন, ওইদিকে রান্না হয়। এই যে এখানে কল, এই কল, এখানে কিন্তু বাসনগুলো মেজে দিতে হচ্ছে খাওয়ার পরে। হ্যাঁ, এই যে এখানে এটা হচ্ছে সাবান, এখান থেকে সাবান নিতে হচ্ছে, নিয়ে বাসনগুলো মেজে রেখে দিতে হচ্ছে। লাঞ্চের পরেও থালা মেজে দিতে হচ্ছে।
এটা হচ্ছে এখানে নোংরা ফেলা হয় এই নীল ড্রামটাতে। এখানে দেখুন কত বড় বড় কড়া উল্টানো রয়েছে, অনুষ্ঠানের সময় লাগে। ওখানে রান্নাঘরটা, পরিবেশটা খুবই সুন্দর। এই কমপ্লেক্সের ভেতরটা আপনাদের একবার ঘুরিয়ে দেখাচ্ছি। ডান দিকে বেশ গাছপালা লাগানো, বাঁ দিকে এটা খাবার হল, ভেতরে দোতলাও রয়েছে দেখুন। খুবই সুন্দর নিরিবিলি জায়গা, আমাদের তো খুবই ভালো লাগছে। এবার চলুন এর ডান দিকে যে বাগানটা সেটা একটু দেখাচ্ছি। দেখুন একটা জিনিস দেখাচ্ছি, দেখুন কাঁঠাল ধরেছে, কাঁঠাল ধরেছে দেখুন কত নিচুতে। ওইখানে আর একটা কাঁঠাল দেখুন একদম মাটিতে, এই কাঁঠালটা দেখুন একদম মাটিতে। উপরে দেখুন গাছের এই কাঁঠালগুলো পেড়ে কিন্তু অতিথিদের খাওয়ানো হয়। সকালে আজকে লাঞ্চে কিন্তু খাওয়ানো হয়েছে কাঁঠাল। কাঁঠাল এখানে কিন্তু কাঁঠাল রয়েছে, কাঁঠাল গাছ ভর্তি। খুব সুন্দর, কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর, শান্ত। এটা হচ্ছে লেখাই আছে স্বামী প্রেমানন্দ মহারাজ অ্যান্ড ধনী মণ্ডপ। ধনী মণ্ডপ এটা দেখুন খুব বিখ্যাত, আমি পরে দেখাবো, আরও এখন বন্ধ আছে। ভেতরটা আমি একবার দেখাচ্ছি। এটা লক্ষ্মীনারায়ণ মন্দির, উপরে মন্দিরটা রয়েছে আর কি, ঠাকুর আছে, আমি দেখাবো। আর এই দিক দিয়ে আমরা ঢুকে এলাম ভেতরে, খাবার জায়গার এখান দিয়ে ঢুকে এলাম, দেখাচ্ছি এগুলো ঘুরে। দেখুন এই চত্বরের মধ্যেই আছে কিন্তু ধনী মণ্ডপ। ধনী মণ্ডপের বৈশিষ্ট্য কী সেটাও আমি সব বলে দেব। লক্ষ্মীনারায়ণ মন্দির আর এটা ধনী মণ্ডপ। মাটি দিয়ে গোল করে ঘিরে রাখা এই জায়গাটাতেই তারা ধুনি জেলে সংকল্প গ্রহণ করেছিলেন, সেই জন্যই এই জায়গার নাম ধনী মণ্ডপ। 1886 খ্রিস্টাব্দে 24শে ডিসেম্বর রামকৃষ্ণের 9 জন গুরু ভাই উঠে দাঁড়িয়ে ধুনির অগ্নিকে সাক্ষী করে সংকল্প করেন মানুষের স্বার্থে সংসার ত্যাগ করবেন। তাই সন্ন্যাস নিলেন এবং নরেন্দ্রনাথ ওরফে বিবেকানন্দ, বাবুরাম পরে হলেন প্রেমানন্দ, তারক পরে হলেন শিবানন্দ, কালী বা অভেদানন্দ, নিরঞ্জন হলেন নিরঞ্জনানন্দ, গঙ্গাধর বা অখণ্ডানন্দ এবং সারদা পরে স্বামী ত্রিগুণাতীতানন্দ নামে পরিচিত হলেন। এখানে সেটাই দেয়াল কার্ভিং। এখানে যেটা লেখা রয়েছে আমি পড়ে শোনাচ্ছি। বরানগর মঠের তখনও প্রাথমিক অবস্থা, এমন সময় শ্রীযুক্ত বাবুরামের বাড়ি আটপুর হইতে নিমন্ত্রণ আসিল, বড়দিনে সেখানে যেতে হবে। নরেন্দ্র, বাবুরাম, শরৎ, শশী, তারক, কালী, নিরঞ্জন, গঙ্গাধর ও সারদা আটপুরে পৌঁছিলেন। শ্রীরামকৃষ্ণের প্রেম ও জীবন এবং তার অর্পিত দায়ী তাদের অবিরাম আলোচনার বিষয় হল। এরই মধ্যে 24শে ডিসেম্বর 1886, 10ই পৌষ 1293 শুক্রবার এক অচিন্তনীয় ঘটনার ফলে আটপুর শ্রীরামকৃষ্ণ সংঘের ইতিহাসে অবিস্মরণীয় হইয়া উঠিল। সন্ধ্যার অনেক পরে বাহিরে ধুনি জ্বালাইয়া নক্ষত্র খচিত আকাশের নিম্নে শ্রীরামকৃষ্ণ সন্তানবৃন্দ ধ্যানে নিমগ্ন হইলেন। ধ্যানান্তে ঈশ্বর আলোচনায় নিমগ্ন আছেন এমন সময় নরেন্দ্রনাথ যীশুখ্রিস্টের অপূর্ব জীবনকথা এবং তাহার ত্যাগী শিষ্যবৃন্দের কঠোর শ্রম ও আত্মত্যাগের কথা বলিতে লাগিলেন। সে দিব্য বাগ্মিতার প্রভাবে গুরুভ্রাতারা উঠিয়া দাঁড়াইলেন এবং অগ্নিশিখাকে সাক্ষী করিয়া সংকল্প করিলেন তাহারা সংসার ত্যাগ করিবেন। তখন অগ্নিশিখা তাহাদের ভাবোজ্জ্বল আননে প্রতিফলিত হইতেছিল। বায়ুমণ্ডল যেন অপূর্ব প্রেরণায় শিহরিয়া উঠিল। নৈশ আকাশ নয়ন বিস্ফারিত করিয়া সে অনুপম দৃশ্য প্রাণ ভরিয়া দেখিয়া লইল। এই যে নজন নিয়েছিল দেখুন, নরেন্দ্র পরবর্তীকালে দীক্ষা নেওয়ার পরে নাম হলো বিবেকানন্দ, বাবুরামের নাম হলো প্রেমানন্দ, শরতের নাম হলো শারদানন্দ, শশীর নাম হলো রামকৃষ্ণানন্দ, আর তারকের নাম হলো শিবানন্দ, কালীর নাম হলো অভেদানন্দ, নিরঞ্জনের নাম হলো নিরঞ্জনানন্দ, গঙ্গাধরের নাম হলো অখণ্ডানন্দ, আর সারদার নাম হলো ত্রিগুণাতীতানন্দ। এবার এখানে বলি, বরানগরের যে বলছে মঠের তখনও প্রাথমিক অবস্থা, এমন সময় শ্রীযুক্ত বাবুরামের বাড়ি আটপুর হইতে নিমন্ত্রণ আসিল। বাবুরামের বাড়ি হচ্ছে এইটি হচ্ছে তার আটপুরের জমিদার বাড়ি, এটা হচ্ছে বাবুরামের বাড়ি।
ধনী মণ্ডপ থেকে এগিয়ে গেলে একদিকে পড়ছে, এটা দোতলায় উঠছি, লক্ষ্মীনারায়ণ মন্দির আছে উপরে, এখানে যাচ্ছি। এটা লক্ষ্মীনারায়ণ মন্দির। এগুলো যে কখন খোলা থাকে বুঝতে পারলাম না। লক্ষ্মীনারায়ণ মন্দিরের ভেতরটা দেখাচ্ছি। সিংহাসনে নারায়ণ অধিষ্ঠিত, লেখাই আছে দ্বিতলে শ্রীমা ও স্বামীজির ঘর, হোলি মাদার অ্যান্ড স্বামীজি স্টেড অ্যাট ফার্স্ট ফ্লোর। এখানে দোতলাতে স্বামীজি এবং শ্রীমা শারদা এসে থাকতেন যখনই তারা এখানে আসতেন। সেটাই আমরা এবার দেখতে যাচ্ছি, উপরে উঠছি। এই পুরো বাড়িটাই বাবুরাম মহারাজের জমিদারি ছিল, তো তিনি এটা দান করেছেন এবং দীক্ষা নেওয়ার পর তার নাম হয় প্রেমানন্দ। তো প্রেমানন্দর ছবি কিন্তু একদম এখানে যে রামকৃষ্ণের মন্দির আছে সেখানে একই সাথে রামকৃষ্ণ সারদামা বিবেকানন্দের সাথে স্বামী প্রেমানন্দও পূজিত হন। আর এখানে দেখুন কি সুন্দর গাছপালা, মানে রামকৃষ্ণের মঠ বা মিশন মানে গাছপালা তো থাকবেই, মন ভরে যাচ্ছে, খুব ভালো লাগবে। এই সিঁড়ি দিয়েই নিচ থেকে উপরে উঠে এলাম, উপর থেকেই উপরটা দেখাচ্ছি। ভেতরে এবার ঢুকছি, ভেতরটাও খুব সুন্দর। স্বামী বিবেকানন্দের বেডরুম। যখন তিনি আটপুরে আসতেন তখন এই ঘরেই তিনি অধিষ্ঠান করতেন। পাশেই তার বিছানা এখনও আছে, বালিশ সবই আছে। তো খুবই শান্তির জায়গা এটা, দেখে আপনাদের খুবই ভালো লাগবে। অবশ্যই একবার এসে দেখে যাবেন। আটপুরের বিশেষ বৈশিষ্ট্য যেটা ধনী উৎসব, সেটা কিন্তু এখানে ভালো মতোই পালন করা হয়। এখানে এটা হচ্ছে বিবেকানন্দের শয্যা রুম। বিবেকানন্দের রুমের থেকে সোজা গিয়ে ডান দিকে ঘুরলেই সারদা মায়ের বিশ্রাম কক্ষ। আর একটা আপনাদের ইনফরমেশন দিই, এই মন্দিরটা কিন্তু মানে এই বিশ্রাম কক্ষ কিন্তু সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। তো এই হচ্ছে সারদা মায়ের শয়নকক্ষ, খুবই সুন্দর। সামনে আলপনা রয়েছে, এখানে কিন্তু কোনো খাট নেই। মায়ের শয়নকক্ষের ভেতরটা একটু চারিদিকে ঘুরিয়ে দেখাচ্ছি। উপরটাও দেখুন, ঝাড় লণ্ঠন একটা দেয়া রয়েছে। এগুলো সব অনেকটাই ধ্বংস হয়ে গেছিলো, রিনোভেট করা হয়েছে পরবর্তীকালে, সম্ভবত 2002 সালে। সেই জন্য আমরা কিন্তু ঝাঁ চকচকে এইসব দেখতে পাচ্ছি। 5 ফেব্রুয়ারি 1889 এবং আবার তিনি 4 অক্টোবর 1894 দুর্গাপুজোর সময় মা শারদা এখানে এসেছিলেন। মানে দুবার তিনি আটপুরে এসেছিলেন, এখানে সেটাই লেখা আছে। মেঝেতে দেখুন কি সুন্দর পেন্ট দিয়ে আলপনা আঁকা রয়েছে, খুব সুন্দর লাগছে। লালের উপর সাদা, খুব সুন্দর খুলেছে। এটা স্বামীজির ঘর। উপরে চারিদিকটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার আমি নেমে যাব, নেমে আবার অন্য জায়গায় যাব, দেখি আবার কোন জায়গায় যাওয়া যায়। এটা সারদা নিকেতন বলছে, যে লেখাই রয়েছে দেখুন, শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম পার্ষদ বাবুরাম মহারাজের, যিনি ওরফে স্বামী প্রেমানন্দজি, মানে যখন তিনি দীক্ষা নিলেন বা সন্ন্যাসী নিলেন, পৈতৃক ভিটা রামকৃষ্ণ মঠ বেলুর মঠ দ্বারা 1286 খ্রিস্টাব্দে 24শে ডিসেম্বর অধিকৃত হয়। ঠিক আছে, এই বাড়ির দোতলার দ্বিতীয় ঘরটিতে শ্রী শ্রী মা দুবার অবস্থান করেন, আমি দেখালাম। আর প্রথমবার 1889 5ই ফেব্রুয়ারি, আর দ্বিতীয়বার 1894 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে। কালের প্রভাবে ভগ্নপ্রায় বাড়িটি সম্প্রতি পুনর্নির্মিত হয়েছে। 1 সেপ্টেম্বর 2002 তারিখে বাড়িটির দ্বারোদ্ঘাটন হলো, নতুন আর কি, যার জন্য আমরা এত সুন্দর দেখছি। এই বাবুরামেরই পুরো বাড়িটা কিন্তু এই বাবুরামের বাড়ি, বাবুরামের পৈতৃক ভিটে, জমিদার ছিলেন, পুরো দিয়ে দিয়েছেন এটা। নেমে এসে ধনী মণ্ডপের সামনে এলাম, আর পাশে এটা হচ্ছে দুর্গা মণ্ডপ, এখানে দুর্গা পুজো হয় প্রতি বছর। এটা মন্দির, আটপুরের মেন মন্দির। আটপুরে রামকৃষ্ণ মঠের এটা ভেতরটা। তো আজকে আমরা আরতি দেখছি না, আজকে এসছি, একটু টায়ার্ড লাগছে সম্ভবত, এরপরই আমরা একটু বিশ্রাম নিতে চলে যাব। মাটির বাড়ি মন্দিরের পাশেই।
এটা একটা শিব মন্দির। এইদিকে খাওয়ার জায়গাটা। এই মন্দিরের পাশ দিয়ে তেমাথার ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে আমাদের রুমের দিকে, আমরা সেখানেই চলে যাচ্ছি। আজকের ভিডিও এখানেই রাখছি, এরপরে আবার অন্য পর্বে বাকিগুলো দেখাবো। 3 দিন থাকবো, 3 দিনে কি ঘুরলাম অবশ্যই দেখাবো। তো আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।